শেখ হাসিনা এখন পাকিস্তান দালালদের নেত্রী। এবং সর্বশেষ জানাবো দেশের সোনার হরিণ, অথচ 33,000 মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনা এখন পাকিস্তানি দালালদের নেত্রী। গত সপ্তাহে আওয়ামী রাজাকারদের তালিকা প্রকাশের পরই একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে মান সম্মান বাঁচাতে শেখ হাসিনা যে কোনো সময় এটা প্রত্যাহার করে নেবে। অবশেষে তাই হলো। 71 সালে পাকিস্তানের ভাতাপ্রাপ্ত দালাল পরবর্তীতে যারা কথিত মুক্তিযোদ্ধা সেজেছে সেই সব দালালদের সম্মান রক্ষায় শেখ হাসিনা রাজাকারের তালিকাটি প্রত্যাহার করেছে। মজার বিষয় হলো, ক্ষণিকের জন্য হলেও এদেশের মানুষ স্বাধীনতার কথিত দাবিদার নামে আওয়ামী রাজাকারদের চেহারাটা দেখতে পেয়েছে। সরকার প্রত্যাহার করলেও আসল রাজাকারের চেহারাগুলো কিন্তু মানুষের মানসপটে গেঁথে গেছে। গত বুধবার আওয়ামী রাজাকারদের তালিকাটা প্রত্যাহারের পর শেখ হাসিনা বলেছেন, এটা কোনোভাবেই রাজাকারের তালিকা হতে পারে না। রাজাকারের তালিকায় কোনো মুক্তিযোদ্ধার নাম আসতে পারে না। কিন্তু তারই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, এটা সেই সব দালালদের তালিকা 72 সালের পর যাদের বিরুদ্ধে দালাল আইনে মামলা করা হয়েছিল। এই তালিকার লোকজন দালাল আইনে অভিযুক্ত হয়েছিল বলে জানান মন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান নামধারী মুক্তিযোদ্ধারা কি আসলে দালাল ছিল? সরকারের মন্ত্রীরাই বারবার বলেছেন, পাকিস্তানি সেনাদের কাছ থেকে তারা যে তালিকা পেয়েছেন সেটাই হুবহু প্রকাশ করেছেন। তাহলে সরকারের বক্তব্য অনুযায়ী এই তালিকার সবাই পাকিস্তানের দালাল ছিল। কারণ মুক্তিযুদ্ধের সময় কারা কারা পাকিস্তানদেরকে সহযোগিতা করেছিল সেটাই বাঙালিদের চেয়ে পাকিস্তানিরাই ভালো জানতেন। যারা তাদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে তারা নিয়মিত ভাতা দিতেন। বাঙালি সহযোগীদের নাম তালিকাও ছিল তাদের কাছে। 72 সালে সেই তালিকায় বাংলাদেশকে দিয়েছিল পাকিস্তান। এই তালিকা অনুযায়ী শেখ মুজিবের সময় পাকিস্তানি দালালদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সুতরাং এই তালিকায় যারা আছে তারা সবাই ভাতাপ্রাপ্ত পাকিস্তানের দালাল ছিল। স্বাধীনতার পর তারাই আওয়ামী লীগে যোগ দিয়ে মুক্তিযোদ্ধা সেজেছে। অনেকেই হাস্যরস করে বলছেন, মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের দালালি করে ভাতা পেত এখন তারা আওয়ামী লীগের দালালি করে ভাতা পায়। এদিকে শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের রাজাকার ও পাকিস্তানের দালাল রয়েছে। গত মঙ্গলবার ও বুধবার দুটি সভায় তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করার জন্য কিছু লোক শান্তি কমিটির সদস্য হয়েছিল। বিজয়ের পর বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের ক্ষমা করেছিল। অনুসন্ধান বলছে, আওয়ামী লীগের রাজাকার আর পাকিস্তানিদের দালাল থাকার কারণেই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। তাহলে শেখ মুজিবের ক্ষমা ঘোষণা ও শেখ হাসিনার এখনকার বক্তব্যই প্রমাণ করে যে প্রকাশের পর যে তালিকা তারা স্থগিত করেছে এটাই রাজাকারদের আসল তালিকা। এই তালিকার সবাই পাকিস্তানের দালাল ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ মুজিবের সময় 37,000 লোকের বিরুদ্ধে দালাল আইনে মামলা হয়েছিল। বর্তমান সরকারের প্রথম দফায় 10,789 জনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে 8,000-এর বেশি আওয়ামী লীগের লোক। যদি 37,000-এর তালিকা প্রকাশ করা হয় তাহলে দেখা যাবে আওয়ামী লীগের রাজাকারদের সংখ্যা 30,000 ছাড়াতে পারে। তারা বলছেন, আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন ধরে জামায়াতকে রাজাকারের দল বলে আখ্যা দিয়ে আসছে। কিন্তু রাজাকারের আসল তালিকা প্রকাশের পর দেখা গেছে আওয়ামী লীগই আসল রাজাকারের দল। স্বাভাবিক কারণেই এটা শেখ হাসিনার জন্য চরম বিব্রতকর অবস্থা। জামায়াত নেতাকর্মীদেরকে এখন আর দালাল বলার কোনো সুযোগ নেই। শেখ হাসিনাই পাকিস্তানি দালালদের নেত্রী, কারণ সব দালাল তার দলেই অবস্থান করছে বলে দাবি করেছেন তারা। দেশে সোনার হরিণ, অথচ 33,000 মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা। ভারতে পাচারের সময় মেহেরপুর সীমান্ত থেকে 33,200 মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকে তীব্র সংকটে ডলারের বাজার অস্থির হয়ে উঠেছে। ডলার সংকট কাটাতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তার সবই ভেস্তে যাচ্ছে। বাজারের দাম নিয়ে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। প্রতিনিয়ত বাড়ছে মুদ্রাটির দাম। ডলারের দামের ওপর পরোক্ষ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংক থেকে বাফেদা ও এবিবির ওপর ছেড়ে দেওয়ার পর মুদ্রাটির দর নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ফলে খোলা বাজারে ডলারের দাম রেকর্ড সর্বোচ্চ 128 টাকায় পৌঁছেছে। অনেক ব্যাংক ডলার পাচ্ছে না, আবার কেন্দ্রীয় ব্যাংকের শিথিলতার সুযোগে প্রতিযোগিতা করে 124 টাকা দরেও ডলার কিনেছে অনেক ব্যাংক। ডলার বাজারের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ করা এবং নির্ধারিত দামে ডলার বিক্রি সহ বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে
বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন। বৈঠকে জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা চেয়েছেন বিভিন্ন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীরা। দাম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ডলারের দাম নির্ধারণ করছে বাফেদা এবং এবিবি। তবে অনেক ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস নির্ধারিত দাম ডলার কেনা বেচা করছে না। এই পরিস্থিতিতে ডলার বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যাংকের সহায়তা চেয়েছে এবিবি ও বাফেদা। 21 ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর.এফ. হোসেন বলেন, এবিবি ও বাফেদার সমন্বয়ে 8 নভেম্বর ডলার কেনাবেচার একটা রেট বেঁধে দেওয়া হয়েছিল। সেই রেট অনুযায়ী প্রবাসী আয়ের ডলারে 116 টাকার বেশি দিতে পারবে না। তবে আমদানিকারকদের কাছে ব্যাংকগুলো 111 টাকায় বিক্রি করতে পারবে। এর বেশি নেওয়া যাবে না। কেউ যদি এটা অমান্য করে তাহলে নিয়ন্ত্রক সংস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি বলেন, ডলারের বাজার খুবই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্থিতিশীল করার জন্য আমরা সব স্টেক হোল্ডারদের সঙ্গে কাজ করছি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে কিছুটা নমনীয় হওয়ার পর বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। রেমিটেন্সের ডলার কেনার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। প্রণোদনার নামে রেমিটেন্সের ডলার 121 থেকে 123 টাকা দরেও কিনছে কোনো ব্যাংক। বেশিরভাগই কিনছে 114 থেকে 116 টাকা করে। এতে ডলারে কেনার খরচ বেড়ে যাওয়ায় আমদানিতেও প্রিমিয়াম এবং নানা ফির নামে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। আমদানি ডলার 111 টাকা করে বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে 114 থেকে 117 টাকা, কোনো ক্ষেত্রে আরও বেশি। এতে রপ্তানিকারকরাও আপত্তি করেছেন। তারা 110 টাকা 50 পয়সা দরে এখন ডলার বিক্রি করতে চাচ্ছেন না। জানা গেছে, করোনার পর অর্থনীতিতে বাড়তি চাহিদা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অর্থ পাচার ব্যাপক বেড়ে যাওয়ায় হুন্ডিতে ডলারের চাহিদা বেড়েছে। এতে করে ডলারের দর হু করে বেড়ে গত বছরের মাঝামাঝি 114 টাকায় ওঠে। এরপর বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত বছরের 11 সেপ্টেম্বর থেকে ডলারের দর ঠিক করে আসছে ব্যাংকগুলো। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুরুতে ডলারের দর রেমিটেন্সে 108 এবং রপ্তানিতে 99 টাকা নির্ধারণ করা হয়। পর্যায়ক্রমে উভয় ক্ষেত্রে ডলার কেনার দর অভিন্ন করা হয়। এদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের দর ঠিক করার পাশাপাশি রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি অর্থ বছরে এরই মধ্যে 4.5 বিলিয়ন ডলারের মতো বিক্রি করা হয়েছে। গত অর্থ বছর বিক্রি করা হয় 13.58 বিলিয়ন ডলার। এর আগের অর্থ বছর 7.62 বিলিয়ন ডলার। এতেও ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা যায়নি। রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকার একাধিক মানি চেঞ্জারের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাংকগুলো এখন সর্বোচ্চ 124 টাকা হারে বিদেশি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে রেমিটেন্স ডলার কিনছে। তাদের আমদানিকারকদের কাছে এখন 111 টাকায় বিক্রি করতে বাধ্য করা হচ্ছে। প্রসঙ্গত, বেশ কয়েকটি ব্যাংক নির্ধারিত দরের চেয়ে 10 থেকে 12 টাকা বেশি দামে ডলার কিনেছে। এমনকি খোলা বাজারের চেয়েও 2 থেকে 5 টাকা বেশি দরে ডলার কেনার ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি ব্যাংক 123 থেকে শুরু করে 224 টাকা দরে ডলার কিনেছে। জরুরি বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজমাউল হক বলেন, গত 6 মাসে এমন সমস্যা ছিল না। ডলারের দাম 124 টাকা কখনো হয়নি। বাড়তি প্রণোদনা উন্মুক্ত করায় ডলারের বাজারে বিশৃঙ্খলা হয়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়ে সব ধরনের সহায়তা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যারা বেশি দামে ডলার কিনেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তাদের 12 টাকা লোকসান দিয়ে 111 টাকায় ডলার বিক্রি করতে হবে, এটাই তো বড় শাস্তি। এদিকে খোলা বাজারে একদিনে ডলারের দাম 5 থেকে 6 টাকা বেড়ে গেছে। মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে 127 থেকে 128 টাকায়, অথচ একদিন আগেও এর দাম ছিল 121 থেকে 122 টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত হার অনুযায়ী খুচরা বাজারে ডলারের দাম 114 টাকার বেশি হওয়ার কথা নয়। সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিজয় সরণিতে এক মানি চেঞ্জার এক গ্রাহককে বলছেন, বিক্রি করার মতো ডলার নেই। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা ডলার বিক্রি করতে চাই।
কিন্তু আগে আমাকে ডলার পেতে হবে। 123 থেকে 124 টাকা প্রস্তাব দিলেও আমরা কোনো ডলার পাচ্ছি না, তাই বিক্রি করার মতো ডলার নেই। এদিকে ডলার কিনতে গিয়ে অনেক গ্রাহক খালি হাতে ফিরছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।